তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা ৩১। মাগরিবের নামাজ শেষ করে কর্তারা মাত্রই বাসায় আসলো। গিন্নিরা হালকা নাস্তা বানিয়েছে, সেইগুলো নিয়ে ড্রয়িং রুমে আসলো। সবাই নিল, উপস্থিত বলতে সবাই আছে, শুধু নিশান আর জিহান বাদে। এর মধ্যে তাজউদ্দিন বলে উঠল, রাত্রি মামুনির এঙ্গেজমেন্ট কবে করলে ভালো হবে? মেহেরিমা উত্তর দিল, আমার মনে হয় ভাইজান এঙ্গেজমেন্টটা 2 দিন পরে করলে ভালো হবে। বিয়ে না হয় আরও 1-2 মাস পরে দেই। এতে করে ওদের সম্পর্কের একটা নাম থাকবে। নামহীনা কথা ভালো লাগে না। মেহেরিমার কথার সাথে সবাই সহমত পোষণ করলো। তাজউদ্দিন বলল, তাহলে সোমবার ওদের এঙ্গেজমেন্টের আয়োজন করি। এর মধ্যেই কাল রবিবার সব কাজ গুছিয়ে আত্মীয় স্বজনদের নেমন্তন্ন দিয়ে দেব। সবার মতামত এক হলো। এদিকে রাত্রি মাথা নিচু করে আছে। বাড়ির সবাই তার বিয়ের কথা বলছে, শুনে বড্ড লজ্জা লাগছে। যারা কুনুই দিয়ে খোঁচা দিল রাত্রিকে, রাত্রে তোরও বিয়ে হয়ে যাচ্ছে, আমি সিঙ্গেল হিসেবেই মরছি। রাত্রি ফিসফিস করে বলল, আমার দেবরটা কিন্তু মন্দ না। তুইও যেমন জাউরা, ওও তেমন জাউরা, সুন্দর পারফেক্ট কাপল হবি। তুই বললে ট্রাই করতে পারি আমি। আয়ানের কথা শুনতেই যারার মনে পড়ে গেল সেই মেসেজের কথা। বউ থেকে যখন এক চান্সে আপু। হাস্যকর কাহিনী। মুখে বলল, যা হলাম রাজি, তবে সাবধান, তোর দেবরকে বলে দিস আমি বউ হিসেবে পারফেক্ট। যদি বউ ডাকতে পারে তবে আমিও চান্স নিতে পারি। অনলি বউ, নট আপু, বুঝেছিস? যারার কথা বুঝতে না পেরে রাত্রি বলে উঠল, তুই কি বোঝাতে চাচ্ছিস, খুলে বল। তেমন কিছু না, আমি বললাম যে তোর দেবর যদি রাজি হয় আমার সাথে প্রেম করতে, তবে আমিও একটা চান্স নিতে পারি, এই আর কি। রাত্রি মাথা নাড়ল। তাজউদ্দিন আবার বলল, তাহলে ওদের ফোন দিয়ে জানিয়ে দাও। মেহেরিমা চলে গেল উঠেই। রাত্রি আর যারা নিজের রুমে গেল। নিচে বসে আছে সামিয়া আর সিমি। দুজনে কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে সিমি সামিয়াকে প্রশ্ন করল, জিহান ভাইয়াকে ভালোবাসিস সামু? আচমকা সিমির মুখে এমন কথা শুনে সামিয়া সিমির পানে তাকাতেই কয়েক সেকেন্ড পর দৃষ্টি নত করে বলে উঠল, হঠাৎ এই প্রশ্ন? আমি তোর থেকে আলাদা প্রশ্ন শুনতে চাইনি, আমি উত্তর চাচ্ছি। তুই কি জিহান ভাইয়াকে ভালোবাসিস, হ্যাঁ নাকি না, কোনটা বল। সিমির প্রশ্ন সামিয়াকে বিভ্রান্ত করে দিচ্ছে। সে কি উত্তর দিবে? সামিয়ার উত্তর না পেয়ে সিমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জিহান ভাইয়া আর নিশান আসমান জমিন পার্থক্য। জিহান ভাইয়া হলো মাটির মতো, বৃষ্টিতে ভিজে কাদা হয়, যেই কাদা সহজেই এদিক ওদিক ঘোরানো যায়। অথচ নিশান হলো আকাশ, আকাশের ঘন কালো মেঘ। যখন বৃষ্টি হয় আকাশের ভাবমূর্তি পাল্টে যায়, বিদ্যুৎ চমকায়, কেঁপে ওঠে, এতে মানুষ বরংবার। যেখানেই পড়ে যায় জায়গা কতদূর পর্যন্ত ক্ষত হয়ে আগুনে পুড়ে যায়। সিমি থামলো। সামিয়া সিমির মুখের পানে তাকিয়ে আছে। কি বলতে চায় সে? সিমি আবার বলল, জিহান ভাইয়া যদি নিশান ভাইয়ের মতো হতো তাহলে তোকে এত সময় দিত না, তোর কাছে আসার জন্য পারমিশন নিত না, নিজের মতোই রাজত্ব চালাতো। জিহান ভাইয়া তোকে অনেক স্পেস দিয়েছে, তোকে স্বাভাবিক করতে চাচ্ছে, যেন তুই তাকে ভালোবাসিস ধীরে ধীরে। একটা কথা কি জানিস থামু, বিয়ে মানে যে এক রুমে এক ছাদের নিচে থাকতে হবে এমনটা নয়। হ্যাঁ, আমিও বুঝতাম না এইসব, তবে যেই দিন থেকে তাকে আগলিয়ে নিতে জেনেছি, ভালোবাসতে জেনেছি, সেদিন থেকে আমি ভালোবাসার স্বাদ সম্পর্কে ধারণা পেয়েছি। তোদের বিয়ে তো আজ 2-3 মাস হচ্ছে, তবুও কি তুই নর্মাল হতে পারছিস না? আবারও থামলো সিমি। একসাথে এত কথা বলতে কষ্ট হচ্ছে। এক গ্লাস পানি ঠকঢক করে খেয়ে নিয়ে আবারও বলা শুরু করলো, কিছু কিছু মানুষ আছে যাদের এক দেখাতেই বোঝা যায় তারা কেমন, আবার কিছু কিছু মানুষ আছে যাদের সাথে এক বেডে 10 বছর থেকেও বোঝা যায় না সে কেমন। আমার ধারণা অনুযায়ী জিহান ভাইয়া তোকে অনেক ভালোবাসে। এমনটা নয় যে তুই ধর্ষিতা ছিলিস বলেই তোকে দয়া করে বিয়ে করেছে। এগুলো যদি তুই ভেবে থাকিস মাথা থেকে ঝেড়ে ফেল। সে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, বিজনেস আছে, নিজস্ব ইতালিতে নিজের বাড়ি আছে, কি নেই তার? সে চাইলে কোনো এক বড়লোক বাপের সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারত, কিন্তু সে করেনি। তোর অতীত সম্পর্কে বলার আগে সে নিজেই বলেছিল তোকে বিয়ে করবে। তবে আমি চাই না তোর অতীত সম্পর্কে সে জানতে পারলে তোকে ছেড়ে দিক, তাই তাকে আমি বলেছিলাম। জানিস, তোর অতীত শুনে তার চোখ ভিজে গিয়েছিল। আমি বলেছিলাম এইসব শোনার পরে ভেবেচিন্তে আমার বোনকে বিয়ের কথা বলবেন। সে ভেবেছে তোকে বিয়ে করেছে,
যদি তোর দেহের প্রতি লোভ থাকতো, স্বামী হক মানতো, কিন্তু সে সব কিছুই করেনি। তোকে সময় দিচ্ছে, আর তুই এই সময়ের সদ্ব্যবহার করছিস। সিমি থামলো, চোখ ভিজে উঠল সামিয়ের। সিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, লাইফটা যেহেতু তোর, তাই ডিসিশনও তোর। তোকে না জানিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এখন তোর সম্মতিতেই শুধরে নে ব্যাপারটা। ডিভোর্স দিয়ে দে ভাইয়াকে, অন্তত কোনো পিছুটান থাকবে না আর। ডিভোর্স শব্দটা সামিয়ার মস্তিষ্কে যেন বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা শুরু হলো। মনে মনে অঙ্ক করতে লাগলো, সে কি সত্যিই ভালোবাসে নাকি না। ভালোই যদি না বাসে, তবে ডিভোর্স শব্দটা শুনে এমন কেন হচ্ছে? সিমের কথাগুলো তো খারাপ না, গলায় কাটা বেঁধে আছে কেন এইভাবে? এর মধ্যেই নিশান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। নিশানকে দেখে সিমি সামিয়ার উদ্দেশ্যে বলল, ভালোভাবে দেখ, ভালোভাবে। তোর জন্য আমি সব করতে পারি, তবে ডিসিশন জানিস, সমস্যা নেই। তবে এতে যেন তোর ভালো হয়, অমন ডিসিশন নিবি। আমি তোর পক্ষে আছি সবসময়। নিশান আসলো, সিমির হাত ধরে তাকে উঠালো, ধীরে ধীরে নিয়ে যেতে যেতে প্রশ্ন করলো, কেমন লাগছে এখন? সিমি হাসি মুখে উত্তর দিল, খুব ভালো। সিমির হাসি মুখ দেখে নিশান ভুরু কুঁচকে বলল, কি করেছিস? এত হাসি কেন তোর মুখে? একটা ভালো কাজ করলাম, এই জন্য। বিষয় হজম করতে কষ্ট হচ্ছে। সারাদিন আকাম করে বেড়ানো মেয়ে নাকি ভালো কাজ করেছে। তো কি ভালো কাজ করলি? সামু আর জিহান ভাইয়ের জুটিটা মিলিয়ে দিলাম। নিশান ভুরু কুঁচকে বলল, কিভাবে? কিভাবে আর? ওকে কিছু কোরিয়ান আর চাইনিজ ড্রামার নাম বললাম, যেইগুলো ওদের মধ্যে ভালোবাসা ছিল না, আস্তে আস্তে ভালোবাসায় ডুব দিল। ওইগুলো দেখে শিখতে বললাম আর কি। নিশান সিমিকে রুমে ঢুকে দরজা লাগিয়ে বলল, মাথায় সবসময় ড্রামা ঘুরে? সিমি বেডে গিয়ে বসলো। না ঘোরার কি আছে? এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলেদের ভুলে থাকতে পারি? সিমির কথা শেষ হতেই নিশান শান্ত কণ্ঠে বলল, খুব সুন্দর তাই না? সিমি নিজের মতোই বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, খুব খুব সুন্দর দেখতে ওদের। শুধু নায়ক না, সাইড ক্যারেক্টার ছেলেগুলো মাশাল্লাহ খুব হ্যান্ডসাম। নিশান আগের মতোই শান্ত কণ্ঠে বলল, মাশাল্লাহ খুব হ্যান্ডসাম তাই না? সিমি একইভাবে বলল, হ্যাঁ খুব সুন্দর, আমি তো দিনে 100 বার ক্রাশ। সিমি সাথে সাথে কথার মাঝে ব্রেক করলো। নিজের বলা কথাগুলোর প্রতি ভয় হচ্ছে এখন। নিশান শান্ত ভাবটা পছন্দ হচ্ছে না। ইস কি বলে ফেললো, জেনে বুঝে বাঘের গুহায় পা। দ্রুত মুখে বলল, আরে না না, ওরা সুন্দর না, ওরা হ্যান্ডসাম না, আমি তো মজা করছিলাম। সত্যি বলতে আপনি দেখতে মাশাল্লাহ সুন্দর হ্যান্ডসাম। আমি তো মিনিটের ভেতরে 200 বার ক্রাশ খাচ্ছি, সত্যি সত্যি বলছি। নিশান এখনো শান্ত আছে, শুধু সিমিকে একটা কথাই বলল, তোর ফোনটা কোথায়? সিমি বিনা বাক্য ব্যয় করে ফোনটা দিয়ে দিল নিশানের হাতে। নিশান ফোনটা হাতে নিয়ে আচমকা জোরে আছাড় মারল মেঝেতে। সিমি কেঁপে উঠল। অতপর একদম ঠান্ডা কণ্ঠে নিশান বলে উঠল, বেশি দরকার পড়লে আমার ফোন নিবি, এছাড়া তোর আর ফোনের দরকার নেই। আর ওইসব ড্রামা, ওইগুলো তোর জন্য আজ থেকে বিষ হয়ে গিয়েছে। জেনে বুঝে বিষ গ্রহণ করবি না। বলেই নিশান সোফায় বসে ল্যাপটপের সাহায্যে নিয়ে নিজের কাজ করতে লাগলো। সিমি নিজের ভাঙা ফোনটার দিকে তাকিয়ে আফসোস করতে লাগলো, কেন যে বলতে গেল সব। ভাগ্যিস মাঝপথে ব্রেক মেরেছিল, নয়তো এতক্ষণে ফোনের জায়গায় সে থাকতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সিমি আর ভাবলো না, তার ঘুম এসেছে। সে বেডে উঠে চুপচাপ ব্ল্যাঙ্কেট গলা পর্যন্ত টেনে শুয়ে পড়ল। রাত 9:40। চৌধুরী বাড়ির সবাই ডাইনিং টেবিলে আছে রাতের খাবারের জন্য। পিহু মিহু তাসতিহান যারা আর রাত্রে একটু আগেই খেয়ে রুমে গিয়েছে। ডাইনিং টেবিলে বসে আছে তাজউদ্দিন, সালাউদ্দিন, জামাল উদ্দিন, রুবেল, মেহেরিমা, কিয়া। রোজিনা আর সেলিনা খাবার পরিবেশন করছে। সামিয়া ড্রয়িং রুমের সোফায় এখনো বসে আছে, যেটা দেখে সালাউদ্দিন বলে উঠল, সামিয়া তুমি কি খাবে না মামনি? দ্রুত এসো। সামিয়া দৃষ্টি তাদের দিকে ঘুরালো, একটু পরে খাবো, তোমরা সবাই খাও। সালাউদ্দিন আর দ্বিতীয় কথা বলল না। রোজিনা বলে উঠল, সিমি, নিশান, জিহান ওরা 3জন কোথায়? খাবে না নাকি? রোজিনার প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই। মুখ বুজে সবাই খেতে লাগলো। অপরদিকে সিঁড়ি বেয়ে নেমে আসলো জিহান। সে সামিয়াকে ড্রয়িং রুমে দেখে ডাইনিং টেবিলে না গিয়ে ড্রয়িং রুমে সামিয়ার পাশে বসে পড়ল। হুট করে কাউকে এভাবে বসতে দেখে সামিয়া চমকে উঠল, যা দেখে জিহান বলল, ভয় পেয়েছো? সামিয়া জিহানের দিকে তাকালো, কয়েক পল তাকিয়ে দৃষ্টি নত করল।
ভয় পাওয়ার কি আছে? আপনি বাঘ না ভাল্লুক? তুমি চাইলে তোমার জন্য আমি বাঘ হতেও রাজি আছি। জিহানের কথা শুনে সামিয়া আর একটু মাথা নুয়ে নিল, অতঃপর বলল, সবসময় আমার জন্য কিছু করতে হবে এমনটা নয় মিস্টার শেখ, নিজের ইচ্ছাতেও কিছু করা উচিত। বলেই সামিয়া উঠে দাঁড়ালো। যেতে নিলেই জিহান বলে উঠল, করেছি তো নিজের ইচ্ছাই। সামিয়ার পা জোড়া থেমে গেল। জিহানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি করেছেন? জিহান স্বাভাবিকভাবে বলল, তোমাকে বিয়ে। সামিয়া আর দাঁড়ালো না, রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলে চলে গেল। জিহান সামিয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো, সেও উঠে গেল। সিমি গভীর ঘুমে আচ্ছন্ন। নিশানের কাজ মাত্র শেষ হলো, ল্যাপটপ অফ করে সিমির কাছে আসলো, দেখে গভীর ঘুমে আছে। নিশান সিমির কপালে শব্দ করে চুমু খেলো, সিমির গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিল, ওড়নাটা খুলে ফেললো, ক্রাউন জামা পরেছে, পেটের উপর তুললো, উন্মুক্ত করলো সিমির সম্পূর্ণ উদর। নিশান হাত ওচালো, তার হাত কেন যেন কাঁপছে। খুব ধীরে ধীরে সিমির পেটে রাখলো, হাত বুলিয়ে দিতে লাগলো। তার হাত কাঁপা যেন আরো দ্বিগুণ হচ্ছে, চোখের কোটরের পানিগুলো ভিড় করছে। নিশান মুখটা উদরের কাছে এগিয়ে আনলো, ফিসফিস করে বলল, প্রিন্সেস, তুমি কি তোমার মাম্মাকে কষ্ট দিচ্ছ? একদম দেবে না। তুমি জানো প্রিন্সেস, তোমার মাম্মা আমার কাছে মূল্যবান রত্নের চেয়েও দামি। আমি ব্যতীত তোমার মাম্মাকে কেউ ফুলের পাপড়ি দিলেও আমি তাকে জানে মেরে ফেলি। তুমি তো তোমার মাম্মাকে একদম কষ্ট দেবে না, সে তাহলে কান্না করবে, বুঝেছো? নিশান থামলো। প্রিন্সেস শব্দটা উচ্চারণ করার কারণ, সে চায় তার একটা ফুটফুটে রাজকন্যা হোক, সেই জন্যই সে প্রিন্সেস সম্বোধন করেছে। নিশান হুট করেই তার শুষ্ক ঠোঁট জোড়া উদরে দিয়ে শব্দ করে চুমু খেলো, আবারও মুখ এগিয়ে ফিসফিস করে বলল, এতক্ষণ তোমার মামাকে নিয়ে কথা বলছিলাম। রাগ করেছো নাকি আমার প্রিন্সেস? রাগ করো না। তোমার মাম্মা যদি হয় আমার বাম পাঁজরের হাড়ের অংশ, তবে তুমি আমার অংশ, আমার রক্ত। আমি চাই প্রিন্সেস তুমি সুন্দরভাবে দুনিয়াতে আসো, দুনিয়ার আলো দেখো। তোমার পাপা আছে, সে তোমাকে আর তোমার মাম্মাকে দেখে রাখবে, যেন তোমাদের কিছু না হয়। নিশান আবারও থামলো, মনটা যেন এক মুহূর্তের জন্য ভালো হয়ে গেল। সে তার অংশ, তার রক্তের সাথে কথা বলছিল। নিশান সিমের জামা ঠিকঠাক করে দিল, ব্ল্যাঙ্কেট টেনে দিল, উঠে দাঁড়িয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে নামলো, রাতের খাবার উপরে আনার জন্য। নিশান নিচে নামলো তখন সবার খাওয়া শেষের দিকে। নিশানকে দেখেই সেলিনা প্রশ্ন করলো, তুমি একা কেন আব্বু? সিমি কোথায়? ঘুমিয়ে আছে, আমাকে প্লেটে খাবার দেন। সেলিনা এক মুহূর্ত দেরি না করে খাবার বেড়ে নিশানের হাতে দিয়ে বলল, আর কিছু যদি লাগে তবে আমাকে ডাক দিও। নিশান কোনো উত্তর করলো না, সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকে দরজা লক করে প্লেট নিয়ে বেডে গেল। টি টেবিলের কাছে প্লেট রেখে ইস্যুকে ডাক দিতে লাগলো, ইস্যু, ও ইস্যু ওঠ। সিমের কোনো হুঁশ নেই, ঘুমিয়ে আছে গভীর ঘুমে। নিশান আবারও ডাকলো, কোনো সাড়া শব্দ নেই। নিশান এবার জগ থেকে গ্লাসে পানি ঢাললো, গ্লাসের পানি হাতে নিয়ে সিমির মুখে ফেললো। আচমকা পানি পড়ায় সিমির লাফ দিয়ে উঠল। নিশান গম্ভীর কণ্ঠে বলল, শান্ত হ, উঠে বস। সিমি নিশানের দিকে তাকালো, বেডে হেলাম দিয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, সমস্যা কি আপনার? এইভাবে গায়ে পানি ঢাললেন কেন? কৈফিয়ত দিতে ইচ্ছুক নই আমি। দেবেন না কেন? ঠান্ডা লাগতো ভালো হতো। নিশান আর কিছুই বলল না, ভাত মাখিয়ে লোকমা করে সিমির মুখের কাছে নিয়ে গেলে সিমি মুখ ঘুরিয়ে বলল, খাবো না আমি। নিশান গম্ভীরভাবে প্রশ্ন করলো, রিজন? কোনো রিজন টিজন নেই, আমি খেতে চাই না। নিশান আবার ধমক দিয়ে বলল, কানের নিচে দেব দুইটা থাপ্পড়, বেয়াদব মেয়ে, মুখ খোল বলছি। নিশানের ধমকে সিমি কেঁপে উঠল, চুপচাপ মুখ খুলল। নিশান লোকমা দিল সিমির মুখ পুড়ে, পরের লোকমা নিজে খেলো। এইভাবে সিমিকে খাইয়ে দিল, আবার নিজেও খেলো। সম্পূর্ণ খাবার শেষ করে নিশান প্লেট রেখে লাইট অফ করে বেডে আসলো। সিমিকে নিজের কাছে টেনে আনতেই সিমি নিজের শক্তি খাটিয়ে নিশানের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, টানবেন না, ঘুম আসছে আমার। সিমির ইগনোর যেন নিশানের রাগ বাড়িয়ে দেওয়ার জন্য সক্ষম। নিশান সিমির বাহু জোরে চেপে ধরে এক টানে নিজের বুকের উপর ওর মাথা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ওই সমস্যা কি তোর? হ্যাঁ, ইগনোর মারাস? আমার সাথে ইগনোর? কিসের এত দেমাগ তোর? প্রেগনেন্ট হয়েছিস বলে মাথা কিনে নিয়েছিস? তোরে বলেছি না আমার সাথে বেশি বাড়াবাড়ি করবি না? আর ইগনোর, এই ইগনোর আমি একদম পছন্দ করি না। প্রতিবার কেন তোকে বোঝানো লাগে, বুঝিস না তুই?
ভালো করে কান পেতে আমার হার্টবিটের আওয়াজ শোন। দেখ, প্রতিবার আমার হার্টবিট তোর নামে জপে যাচ্ছে। তুই আমাকে কোনো দিনের জন্যই বুঝিসনি, বুঝবি কিভাবে? তুই তো বোঝস ওই নীলকে। নিশান থামলো। নীলের কথা শুনে সিমি বলে উঠল, তাকে আমি বড় ভাই মানি, এখানে তাকে টানার কি দরকার আছে? নিশান উঠে বসলো, সিমিও উঠল। নিশান সিমির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তাকে ভাই মানিস? আর আমাকে কি মানিস? সিমি মাথা নুইয়ে বলল, তিন কবল বলেছি যেহেতু সেহেতু স্বামীই মানতে হবে। সিমির কথা যেন নিশানের রাগে আরও ঘি ঢালার মতো। সামান্য কথাটাকে কিভাবে বড় করতে চাচ্ছে সে। নিশান নিজেকে শান্ত রেখে বলল, তার মানে তুই বলতে চাস তিন কবুলের জন্য আমাকে তোর স্বামী মানতে হচ্ছে? নিশানের এমন কথা শুনে সিমি দ্রুত বলল, না, এমনটা নয়। আগে এটা ছিল, কিন্তু এখন বিষয়টা আলাদা। নিশান চিৎকার করে বলল, কোন বিষয়? কিসের আলাদা মারাস তুই? আমাকে দেখে তোর পাগল মনে হয়? প্রতিদিন নাটক করিস, শাস্তি কি কম হয়ে গিয়েছে? কি মনে করেছিস প্রেগনেন্ট বলে ছাড় পাবি? সিমি কেঁপে উঠল, রিন রিন সুরে বলল, আমি আপনাকে ভালোবাসি। বিষয়টা এমন, আগে বাসতাম না, তিন কবলের জন্য স্বামী মানতাম, আর এখন আমি আপনাকে ভালোবাসি। আমার ভালোবাসার জোরে আমি আপনাকে স্বামী মানি। আপনি কেন আমার ভালোবাসা বোঝেন না? আমি চিৎকার করে বলি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি এটাও বোঝেন না। অথচ আপনি একটা দিনের জন্যও বলেননি, তাও বুঝে নিয়েছি আপনি আমাকে ভালোবাসেন। তাহলে কেন আপনি এটা বুঝতে চান না যে আমি আপনাকে কতটা ভালোবাসি? সিমির কথা নিশানের রাগ নিভে গেল। সিমি আচমকা নিশানকে জড়িয়ে ধরল, বুকে মাথা রেখেই কান্না ভেজা কণ্ঠে বলল, আমি শুনতে পাই এই হার্টবিট, শুধু আমার নাম জপে। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আপনাকে ইগনোর করার সেই যোগ্যতাটুকু আমার নেই, তবে একটু অভিমান তো আমারও আছে, তাই না? প্রমিস করছি আর কোনো সময় অভিমানও করব না। তাও প্লিজ এইভাবে রেগে যাবেন না। নিশান চোখ বন্ধ করলো। পার দুয়েক বড় বড় নিঃশ্বাস নিয়ে সিমিকে বলল, অনেক রাত হয়েছে, ঘুমা। সিমি কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। ভালোবাসেন আমাকে? হ্যাঁ অথবা না, দুইটার মধ্যে একটা শব্দ উচ্চারণ করবেন, অন্য কোনো টপিক না। সামিয়ার হঠাৎ এমন প্রশ্ন শুনে জিহানের ভুরু কুঁচকে গেল কয়েক সেকেন্ড। সামিয়ার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, হঠাৎ এই। জিহানের বাকি কথা শেষ করার আগেই সামিয়া বলে উঠল, আমি বলেছি কোনো টপিক না তুলতে, সোজা হ্যাঁ অথবা না। জিহান তাকালো আবারও সামিয়ার পানে। সামিয়ার প্রশ্নবোধক চাহনিতে জিহানের দিকে তাকিয়ে আছে। জিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, হ্যাঁ। সামিয়া ফের প্রশ্ন করল, আমি ধর্ষিতা এটা জেনেও ভালোবাসবেন? জেনে বুঝেই ভালোবেসেছি। আমার কোনো মা বাবা নেই, আমার কথা আমার রক্তের কেউ নেই, আমি অনাথ, তবুও ভালোবাসবেন? তোমার রক্তের কাউকে দিয়ে আমি কি করব? শুধু তুমি থাকলেই চলবে, পরিবার আমিই দেব। আমার মাঝে যদি খুঁত খুঁজে পান তখন ভালোবাসবেন। খুঁত প্রতিটা মানুষের মধ্যেই আছে, যেগুলো কোনো এক সময় বেরিয়ে আসে। আমি তোমার খুঁত দেখে ভালোবাসিনি, যদিও খুঁত ধরা দেই আমি ঢাল হয়ে সেই খুঁত ঢেকে ফেলবো, তবুও ভালোবাসা কমাবো না। আমি রাগ করে দুটো বড় কথা বললে ছেড়ে চলে যাবেন? ভালো যেহেতু বেসেছি, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো সময় ছেড়ে যাব না, কথা দিলাম। আমি যদি এখন বলি আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি কি করবেন? যদি এটা সত্য হয়, তবে আমার চেয়ে খুশি এই দুনিয়ায় কেউ হবে না। কেন খুশি হবেন? ভালোবাসি তাই। কেন ভালোবাসেন? দেখো, ভালোবাসাটা কখনো কিভাবে কারোবার হয়ে যায় এটা আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে না। এগুলো আমাদের মনের কাজ কাকে ভালোবাসে কাকে না বাসে। আমি জানি না কখন কিভাবে আমি তোমাকে ভালোবেসেছি, তবে ভালোবেসে হয়তো জীবনের সব থেকে মধুর সম্পর্কে জড়াতে পেরেছি। তাই আমার কাছে এমন কোনো উত্তর নেই কেন ভালোবাসলাম, বরং এটাই জিজ্ঞেস করো, ভালোবাসাতে কি আছে? তোমাকে ভালোবেসে কি পেলে? আমাকে ভালোবেসে কি পেলে? আমি উত্তর দিতে প্রস্তুত। জিহানের কথা শুনে সামিয়া প্রশ্ন করলো, কি আছে এই ভালোবাসাতে? আমাকে ভালোবেসে কি পেলেন? ভালোবাসা জিনিসটা হলো মিষ্টির মতো, খেলে ডায়াবেটিস হয়, না খেলে পস্তাতে হয়। আমি খেয়েছি এই মিষ্টি। ভালোবাসা সত্যি অসাধারণ, তবে সেটা যদি হয় সঠিক মানুষের সাথে। তোমাকে ভালোবেসে আমি সর্বসুখে সুখী। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাতে কি, আমি তো বাসি। এটাই আমার সব থেকে বড় পাওয়া।
সামিয়ার চোখের কোণে পানি ভিড়ল, লম্বা একটা শ্বাস নিয়ে আবার বলল, আমি যদি কোনোদিন ডিভোর্স দিই তাহলে কি করবেন? অপেক্ষা করব যতদিন তুমি ফিরে না আসো। কেন অপেক্ষা করবেন? আমার মতো অনেকজনকেই পেয়ে যাবেন। তোমার মতো 100টা পাবো, কিন্তু তোমাকে তো না। জিহানের কথা শেষ হতেই সামিয়া ঝাঁপিয়ে পড়লো জিহানের বুকে। একটু উঁচু হয়ে জিহানের গলায় মুখ গুজে কান্না করতে লাগলো। জিহান কিছুই বুঝতে পারছে না। একটু আগেই প্রশ্ন করছিল আর এখন কান্না করছে। জিহান সামিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোমার? তোমাকে কেউ কিছু বলেছে? সামিয়ার কথা বলল না, কান্না করেই যাচ্ছে। জিহান মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তুমি রিল্যাক্স হও, তোমাকে কিছুই বলতে হবে না। সামিয়া শুনল না তাও কোনো কথা। পুরো 5 মিনিট পরে সে ফুপাতে ফুপাতে বলল, আমি ভালোবাসার কাঙাল, আমাকে ভালোবেসে আগলিয়ে নিন, আমিও ভালোবাসতে চাই আপনাকে। সামিয়ার মুখে এমন কথা শুনে জিহান কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না, শকড হয়ে দাঁড়িয়েছে। সামিয়া জিহানের গলা ছেড়ে দিল, চোখের পানি মুছল, জিহানের শার্ট টেনে ধরে তার মাথা একটু নিচে নামিয়ে ছোট্ট একটা চুমু দিয়ে দৌড় দিয়ে রুম থেকে পালিয়ে গেল। জিহান শকটের উপর শকড, সে হুঁশে নেই, ভেবেছে হয়তো স্বপ্ন। পুরো 2 মিনিট পরেই সে হুঁশে ফিরল, গালে হাত দিয়ে এখনো অবাক হয়ে আছে। সামিয়া তাকে ভালোবাসার কথা বলেছে, তাকে চুমু দিল গালে। মাথা হ্যাং হয়ে যাচ্ছে। সামিয়া দৌড়ে রাত্রিদের রুমে ঢুকে পড়ল। সামিয়াকে এইভাবে আসতে দেখে যারা ভুরু কুচকে বলল, তোর বরের রুম ওইদিকে, এই দিকে না রে। সামিয়া বেডে এসে বসলো। তোর ভাই রুমে কাজ করবে, লাইট অন রাখবে, এই জন্য আমি আজকে তোদের সাথে শুবো। যারা বলে উঠল, অসম্ভব ভাবি, আপনি উঠে আপনার জামাইয়ের কাছে যান। সামিয়া পাত্তা না দিয়ে শুয়ে পড়লো, যারাকে জড়িয়ে ধরে বলল, জাউরা পাখি, গিরগির কম করো, নয়তো কোনো এক জাউরাকে ধরে বিয়ে দিয়ে দেব। সামিয়ার কথা শুনে রাত্রি হেসে বলল, বাহ সামু বাহ, ক্যা খেল দেখালি তু। ঘুমা ঘুমা, তোর তো আবার পরশুদিন এঙ্গেজমেন্ট। রাত্রি কিছু না বলে শুয়ে পড়লো। যারা লাইট অফ করে বলল, নিজের জায়গায় যা, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি তোর দম বন্ধ হওয়ার জন্য কিস করেছি নাকি? চুপচাপ ঘুমা। শালি নিজের ভাতারে গিয়ে কিস কর। আমার প্রথম কিস তোকে দেবো কেন? আমার বয়ে গিয়েছে তোকে কিস করার জন্য। সর সেমরি, চুপচাপ ঘুমা। দেখতেই তো পারছি, ঘুমা। তিমিরে ঢাকা আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। পাখিরা কিচিরমিচির শব্দ তুলে এই গাছ থেকে ওই গাছে উড়ে যাচ্ছে। শহর জুড়ে হালকা ঠান্ডা আবাস বয়ে বেড়াচ্ছে। চৌধুরী ম্যানশনের ভোর থেকে প্রতিটা সদস্য কাজে লেগে পড়েছে। তাজউদ্দিন আর সালাউদ্দিন আত্মীয়দের ফোন দিয়ে নেমন্তন্ন করতে ব্যস্ত। জামাল উদ্দিন আর রুবেল থেকেই ডেকোরেশনের কাজ করছে। সার্ভেন্টগুলো পুরো চৌধুরী বাড়ি সহ গার্ডেন পরিষ্কার করতে ব্যস্ত। সেলিনা আর রোজিনা মিলে সবাই নাস্তার আয়োজন করছে। সিমি উঠে বসলো ঘুম থেকে, তড়িঘড়ি করে তাকিয়ে দেখলো 8টা 10 বাজে। নিশানের দিকে তাকিয়ে বলল, এত বেলা হয়ে গিয়েছে, আপনি আমাকে ডাকেননি কেন? নিশান কাজ করতে করতে বলল, তোর কথা মতো আমাকে চলতে হবে নাকি? সিমি আর দ্বিতীয় বাক্য ব্যয় করল না, বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বাইরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়িয়ে মাথায় ওড়না দিয়ে দরজা খুলতে গেলেই নিশান বলে উঠল, চুপচাপ রুমে বস, আমি খাবার আনছি। না থাক, আমি নিয়ে আসছি। আমি বলেছি তো, কথা কানে যায় না। চুপচাপ ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে থাক বেডে, আমি আসছি। বলেই নিশান চলে গেল। সিমি কিছু না বলেই বেডে বসলো, ব্ল্যাঙ্কেটটা গায়ে টেনে। নিশান নিচ থেকে খাবার বেড়ে আনলো। রুমে ঢুকে সিমির কাছে বলল, মুখ বুজে সবগুলো শেষ করবি। সিমি আস্তে আস্তে বলল, মুখ বন্ধ করে রাখলে খাবো কিভাবে? নিশান সোফায় বসে নিজের কাজ করতে করতে বলল, ভণ্ডামি না করে চুপচাপ খা। সিমি এক টুকরো মুখে দিয়ে বলল, আপনি খেয়েছেন? তোকে প্রশ্নহীনা খেতে বলেছি। সিমি উঠে আসলো নিশানের পাশে, সোফায় বসে একটু রুটি আর তরকারি নিশানের মুখের কাছে ধরে বলল, বেবি বলল তার পাপার নাকি অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি দিলাম, দ্রুত খেয়ে নিন, নয়তো বেবি রাগ করবে। তোর লজিক তোর কাছে রেখে চুপচাপ খা, এখান থেকে যা, আমি কাজ করছি। আগে আপনি নিন, তারপরে আমি যাব। খাবো না আমি। কেন? নিশান এবার ধমক দিয়ে বলল, আমার ইচ্ছা, সরে জায়গা থেকে। সিমি মুখ ভাঙিয়ে উঠে দাঁড়ালো, বেডে গিয়ে বসে নিজের মতো খেতে লাগলো আর বিড়বিড় করলো, শালা বিদেশি কুত্তা, জীবনে আমার ফিলিংস বুঝলো না, ডিসকাস্টিং। দেখেন, ভালোভাবে বলছি, আমাকে যেতে দিন, নয়তো আমি কিন্তু পুলিশ ডাকবো। মেয়েটির আতঙ্কিত কণ্ঠ শুনে একটা লোক বিশ্রীভাবে বলল, তুমি তো যেতে পারবা না।
আমার ভোগের বিলাস তুমি। তোকে 5 কোটি টাকা দিয়ে আমি কিনেছি। মেয়েটা ভড়কালো না, বরং সাহস সঞ্চয় করে বলল, আমার বাবা মা তো দূর 3 কুলের কেউ নেই, তো তোর কাছে আমাকে বেচলো কে? লোকটা বাঁকা হাসি দিয়ে বলল, অত কিছু তোর জানা লাগবে না। তুই আজ আমার ভোগ, তোর মতো মালকে হাতছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে। বুড়ো শকুন, নড়তে পারিস না, আবার আমার কাছে এসেছিস, ছুঁয়ে দেখ না আমাকে, তোর 14টা বউয়ের চেহারা দেখিয়ে দেব। বুড়ো লোকটা মেয়েটার দিকে এগিয়ে আসলো। এই অন্ধকার রুমের ভেতরেই তারা দুজন ছাড়া আর কেউ নেই। মেয়েটা মূলত এখানে কাজের জন্য এসেছিল, কিন্তু হুট করে এমন একটা রুমের মধ্যে এই বুড়োটা তাকে ঠেলে ফেলে দিল। মেয়েটা বুড়োটাকে উঠতে সাহায্য করলো, আর তখনই বুড়ো তার ওড়না টেনে ফেলে দিল। তারপর এইসব ঘটনা। বুড়ো লোকটা মেয়েটার গায়ে হাত দিতে আসলেই হিলওয়ালা জুতা দিয়ে জোরে লাথি মেরে বুড়োটার মেন পয়েন্টে ফেলে দিল। বুড়ো লোকটা মেন পয়েন্ট ধরে চিৎকার দিয়ে উঠল। মেয়েটা নিজের ব্যাগের মধ্যে রাখা লাল মরিচ বোতল বের করে বুড়ো লোকটার মুখে স্প্রে করে দিল। লোকটা চিৎকার দিয়ে উঠল। মেয়েটা বলল, এই বুড়ো, আমাকে কি ভেবেছিস আমি সাধারণ মেয়ে নাকি, যে তুই ভোগ করবি আর আমি সেই ভোগের পাত্রী হব? আমার নাম সিমরান আহমেদ, কান খুলে শুনে রাখ আমার নাম। সিমরান আহমেদ। এতিম হতে পারি, তবে নিজেকে রক্ষা করার শক্তি রাখি। এদিকে বুড়ো লোকটা ছটফট করতে লাগলো। সিমরান পুলিশের কাছে কল লাগালো, ঠিকানা বলে দিল। 15 মিনিটের মাথায় পুলিশ এসে দরজা ভেঙে ফেললো। বুড়ো লোকটাকে তুলে থানায় নিয়ে গেল, সাথে সিমরানকেও। কারণ সবকিছু সিমরান নিজের ফোনে রেকর্ড করে রেখেছিল, সেইগুলো জবাববন্দি দেবে। থানায় সবকিছুর কাজ মিটিয়ে সিমরান বেরিয়ে আসতে আসতে সন্ধ্যা নেমে আসলো। মুড অফ হয়ে গেল তার। সে এইখানে যে কাজের জন্য এসেছে আর যার খোঁজে এসেছে তার দেখা এখনো মেলেনি। মন খারাপ করে ভাড়া নেওয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রিকশায় উঠে নিজের ফোন চেক করলো, না কোনো মেসেজ কল কিচ্ছু নেই। সিমরান ফোন রেখে দৃষ্টি ফেরালো রাস্তার দিকে।